ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ক্রোধের বহিঃপ্রকাশ বলছে সরকার। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দাবি। প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। প্রতিবাদে এজলাসের বাইরে বিক্ষোভ। এবং নামমাত্র বাস দিয়ে রাজধানীতে কাউন্টার ভিত্তিক সেবা চালু। গণপরিবহনে শৃঙ্খলা ফেরা সহ যানজট কমার আশা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তাণ্ডবে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি, সুধা সদনও। রাতভর এই ভাঙচুর চালায় ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার রাতে অনলাইনে তার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। এক পর্যায়ে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। রাতভরই চলে এমন পরিস্থিতি। আমরা এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেব। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায় ভবনটির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। নিয়ে গেছে বইপত্র সহ স্টিল, লোহা ও কাঠের অনেক অবকাঠামো। এদিকে দুপুরে ভাঙা হয় ৩২ নম্বরে থাকা স্মৃতি জাদুঘরের পেছনের ৬ তলা ভবন। ভিতরে ঢুকে যায় শত শত মানুষ। পাপ চায় না, হাসিনা যে পাপ করছে এই পাপের প্রায়শ্চিত্তরা ভোগ করতেছে। ফেসিবাদী বলতে কোনো কিছু থাকবে না, এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে তছতছ করে দেওয়া হবে। পরবর্তী যে পলিটিক্যাল গ্রুপগুলো আসবে সবার জন্য এর একটা চিত্র হিসাবে আপনারা উপস্থাপন করতে পারবেন। আমি এমনি দেখতে আসছি। কৃষ্ণ 300 টাকা বিক্রি করুম, বিক্রি করে আমরা নিয়ে খাওয়া দাওয়া করুম। আরেকবার যদি আহে তার দিম মায় গরিব দুঃখীর অনেক কিছু খাইছে। লোহা লক্করের আশায় হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকিটাকে ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা। এই রডগুলো নিয়ে পরবর্তীতে আপনারা কি করবেন? পরে আর কি করবো, পরে আর কিছু করবো না, এটা সবাই নিতেছে, আমরাও নিতেছি। ফেরার উপরে বাটপারি করতেছি। শেখ হাসিনার প্রকাশ্য চোর শেখ হাসিনার বাপের বাড়ি চুরি করতেছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মিউরাল ও আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ধানমন্ডি ৩২ নম্বরে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজে ব্যস্ত, তখন খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ির ৩তলা ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। নোয়াখালীতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। কোম্পানিগঞ্জে কাদেরের বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে, পরে গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে। আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব। বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপর দমন নিপীড়ন চালিয়েছে। ভোলায়ও হামলা ও ভাঙচুর চালানো হয় সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এই সময় বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধীরা।
কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় ছাত্র জনতা। এই সময় বিক্ষোভ মিছিল করে তারা। এছাড়াও বরিশালে হামলা চালানো হয় সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমর বাড়িতে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয়, এমন আহ্বানও জানানো হয় বিবৃতিতে। গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা। অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তারা। এতে বেলা 11:15 থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড ছিল। পুনর্বাসন প্রক্রিয়ায় সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন তারা। বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। দাবি বিচার হতেছে না, সেই বিচার আমার স্বামী এবং প্রত্যেকটা শহীদের স্বীকৃতি, আমাদের পুনর্বাসন এবং আমার ছেলে যেই দিন হয়েছে এবং অনেক বাচ্চা দায়িত্বগুলো নেওয়া হোক। আমার পুত্রের বিচার চাই। আমার বাবার যে মৃত্যু দিছে, গুলিতে শহীদ হয়েছে, এই শহীদের মৃত্যু চাই। আমি স্কুলে ভর্তি করতে পারতেছি না, অনেক অসহায়। আমি সরকারের কাছে আমরা একটাই দাবি, আমাদেরকে আমার দাবিটা মানে নিক, সরকার তো মানতেছে না। বিশৃঙ্খলা রোধে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সহ দলটির অন্যান্য নেতারা। এতে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপির নেতারা। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন ভাবে আগামী দিনের বাংলাদেশ গঠিত হবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের দীর্ঘমেয়াদী কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, যাদের সবচেয়ে বেশি জবাবদিহিতা জনগণের কাছে, তাদের খাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রফেসর ইউনূস তিনি একজন জ্ঞানী ব্যক্তি, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তি। আমরা তার প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশ করেছি। বিএনপি সর্বতোভাবে তাকে আগামী দিনেও আমরা সহায়তা প্রদান করব বলে অঙ্গীকার করেছি, কিন্তু আশা করি তিনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। তিনি নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির
হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায় বাতিলে দাবিতে হাইকোর্টে এনএক্স ভবনের সামনে বিক্ষোভ করছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। এজলাস থেকে অনেকটা পালিয়ে বের হতে হয় বিচারপতিদের। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। হঠাৎই এনএক্স ভবনে হইহুল্লোড়, বিচারপতিদের এজলাসের দরজায় লাথি মারার দৃশ্য, শোনা যায় তাদের নিয়ে নানা রকম স্লোগান। এমন আচরণ করেন নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশীরা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামে নিয়োগ বাতিল হওয়া অনেকে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। আইনজীবী ও পুলিশের সঙ্গেও তর্কে জড়ান আন্দোলনকারীরা। অনেকটা তাড়াহুড়ায় এজলাস ছাড়েন বিচারপতিরা। বন্ধ করে দেয়া হয় আদালতের দরজা। গেল 19 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতিতে নিয়োগ দেয় এমন আদেশ দেন আদালত। আর চূড়ান্ত রায়ে নিয়োগপত্রটা বাতিলই হয়ে যায়। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। পক্ষে রায় আসায় সন্তুষ্ট রিটকারীরা। অধিকার ফিরিয়ে পেতে এই প্রথম যে পদক্ষেপ আদালত আমাদের পক্ষে নিল, এটার জন্য একটা নতুন আদর্শ স্থাপন করেছে বলে আমরা বিশ্বাস করি। রায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সাতটা হিয়ারিং আজকে জাজমেন্ট ছিল, জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না। আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? বিসিএস এর এই সরকার আমাদের বিসিএস এ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমাদের রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় না। হাইকোর্টের পর সচিবালয়ের সামনেও বিক্ষোভ করেন তারা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গণপরিবহনে শৃঙ্খলা আনতে শুরু হলো কাউন্টার আর টিকিট ভিত্তিক গোলাপি রঙের বাস চলাচল। দুপুরে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে কার্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নতুন ব্যবস্থাতে বাস ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীতে শুরু হয়েছে গোলাপি রঙের বাস চলাচল। আব্দুল্লাপুর হয়ে বিভিন্ন রুটে টিকিট ও কাউন্টার ভিত্তিক 21টি কোম্পানির বাস চলবে। টিকিট বিক্রির জন্য প্রস্তুত হয়েছে বুথ। উদ্বোধন অনুষ্ঠানে সড়কে শৃঙ্খলা পরিবহন সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের সহযোগিতা করব। আমারও একই কথা। এটির পর আরো 3টি রুটে একই ব্যবস্থা চালু করা হবে। এতে বাস ভাড়া বাড়বে না। প্রাথমিকভাবে 4টি রুটে কাউন্টার পদ্ধতিতে থাকবে। গোলাপি রঙের এসব বাসে ই টিকিটিং ব্যবস্থা থাকবে। টিকিট ছাড়া গাড়িতে ওঠা যাবে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। পাঠক দর্শনার্থীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। জুলাই অভ্যুত্থান ভিত্তিক প্রকাশনার নন ফিকশন বইয়ের অমর একুশে বইমেলায় বাড়ছে পাঠক দর্শনার্থীদের সমাগম। প্রতিদিন আসছে নতুন নতুন বই। দর্শক, বইমেলার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, আপনি তো সেখানে রয়েছেন, দীর্ঘক্ষণ যাবৎ খবর সংগ্রহ করছেন। দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সেটি আমাদেরকে জানাবেন এবং সেই সাথে সার্বিক পরিস্থিতিটাই আপনার কাছে জানতে চাই। অলি, আজকে বৃহস্পতিবার এবং অমর একুশে বইমেলা শুরু হওয়ার পর আজকে 6 দিন পার হয়েছে এবং এই যে 6 দিন প্রায় পার হওয়ার মুখেই আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। আসলে সেদিকে লক্ষ্য রেখে আপনি জানেন যে শুক্রবার দিন শিশু প্রহর নামে আসলে শিশু কিশোরদের জন্য একটা বিশেষ আয়োজন থাকে সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশে অমর একুশে বইমেলা হয়। সুতরাং আজকে আমরা দেখেছি যে বেশ কিছু
শিশু সাহিত্য যেটাকে আমরা বলি সেটা কিন্তু আসলে আমরা দেখেছি বেশ কিছু বই প্রকাশ পেয়েছে প্রায় 50টির মতো। এছাড়া যে বিষয়টি আসলে লক্ষণীয় যেহেতু আগামীকাল ছুটির দিন, আজকে সন্ধ্যার অন্য সময় আমরা দেখি যে আসলে সন্ধ্যার পরে, বিশেষ করে সন্ধ্যা 6টার পরেই কিন্তু পাঠক বা লেখকদের সমাগমটা আসলে বাড়ে। কিন্তু আজকে আমরা দেখছি যে তুলনামূলকভাবে একটু আগে থেকেই এখনই কিন্তু বলা যায় যে আসলে মেলাতে একদম পাঠক এবং লেখকদের যে সমাগম সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ আসছেন, বই কিনছেন, বই দেখছেন, বই নিয়ে আলোচনা করছেন, সেই বিষয়টি রয়েছে। আর একটা বিষয় রয়েছে যে এবার মেলায় সবচেয়ে বেশি আমরা দেখছি যে ইতিহাস নির্ভর এবং অনুবাদ সাহিত্য যেটিকে আমরা বলি সেটির কিন্তু খুবই চাহিদা রয়েছে এবং পাঠক প্রিয়তাও সেগুলো পাচ্ছে। বিশেষ করে যে বেশ কিছু রাশিয়ান বই যেমন ফিওদর দস্তয়েভস্কির বই রয়েছে, কিংবা এছাড়াও রয়েছে যেমন মাস্টার অ্যান্ড মার্গারিটার যে বইটি রয়েছে, এই বইগুলোর অনেক চাহিদা রয়েছে। এছাড়া আমরা দেখছি বিভিন্ন জনের মিথোলজির যে বইগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমরা চাহিদা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখছি যে এবারকার বেশ কিছু সুফি ঘরানার যে বইগুলো রয়েছে, যেমন সুফি ঘরানার একজন কবি রয়েছেন এবং দরবেশ ছিলেন মনসুর হাল্লাজ, তার বেশ কিছু রচনা আমরা দেখছি যে অনুবাদ হয়েছে। উর্দু বেশ কয়েকজন কবি রয়েছেন যেরকম ফয়েজ আহমেদ ফয়েজ থেকে শুরু করে আরও বেশ কিছু মীর তকি মীর, এরকম অনেকের কবিতাও কিন্তু আমরা দেখছি যে উর্দু থেকে বাংলায় অনুবাদ করে বইগুলো বের হয়েছে। সুতরাং আসলে অনুবাদ সাহিত্যও খুব প্রচার এবং প্রসারে রয়েছে এবং বেচা বিক্রি হচ্ছে। এবং আগামীকাল যেহেতু শিশু প্রহর রয়েছে, শিশু সাহিত্যেরও আমরা প্রকাশ দেখেছি আজকে। অমর একুশে বইমেলা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। জি আসাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় বায়ু দূষণে শীর্ষে এখন ঢাকা। সকাল 9টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER থেকে এ তথ্য জানা গেছে। 295 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। একই সময়ে 237 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে লাহোর, 194 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক অনেক বিনিয়োগ আসছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিনিয়োগের বিষয়ে কাজ করা হচ্ছে। সকালে বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম এলাকার কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে এ কথা বলেছেন তিনি। অকশন শেডের নিলাম প্রক্রিয়া দ্রুত করার নির্দেশনা দেন উপদেষ্টা। বন্দর কেন্দ্রিক প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। আশা করি আমরা এই আগামী 3-4-5 মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং তাদের সাথে আমাদের মোটামুটি একটা MOU এবং চুক্তি হবে। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার এক পয়সা আমদানি নেই। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখবো যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। এবার দেশের বাইরের খবর। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছে আদালত। এদিকে কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির। বলেছেন, ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না তার দেশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি রুল জারি করেন ওই বিচারক। মার্কিন সংবিধানের 14th সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, কিন্তু জানুয়ারিতে শপথ গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের আদেশ দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক 14 দিনের জন্য তা স্থগিত করেন। এরপর মেয়াদ শেষ না হতেই একই পদক্ষেপ নেন মার্কিন ফেডারেল আদালত। বিচারক দেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী।
এদিকে ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইতোমধ্যেই 3টি যুদ্ধ হয়েছে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। এদিকে গাজায় যুদ্ধ থামলেও ধ্বংসস্তূপ থেকে মিলছে লাশ। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 8 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর ফাইনালে আগামীকাল চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। 11তম আসরে শিরোপা লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। একটা অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। বিপিএল ফাইনাল গিরে টিকিটের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠের সামনে ভিড় দেখা যায় ক্রিকেট প্রেমীদের। সবার প্রত্যাশা শিরোপার লড়াই হবে জমজমাট। খেলা দেখার জন্য অফিস থেকে 2 দিন ছুটি নিচ্ছি, আজকে টিকিট কাটার জন্য একদিন, আগামীকাল খেলার জন্য একদিন। আমরা সবাই বরিশালের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে টিকিটের জন্য ভোর থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় জমাতে থাকে ক্রিকেট ভক্তরা। 6টা বাজে এসে এই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে দাঁড়া আমরা আবার পিছনে গেছি। কিসের জন্য? 400 টাকা টিকিট, 1000 টাকা। একজনে 6 বার 7 বার বোরকা পিন্দায়, বোরকা খুললায়, হেজাব পিন্দায়। তারা 400 টাকা, 1600 টাকা, 2000 টাকা, 1000 টাকা। লাইনই পায় না, পোলাগো লাইন লম্বা, মহিলা মানুষ ঢুকাই না। ফাইনালে মুখোমুখি হবে বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দুদল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। কিন্তু টিকিট না পাওয়ার বিড়ম্বনা পিছু ছাড়ছে না। এতে ক্ষোভ জানালেন ক্রিকেট প্রেমীরা। এক ব্ল্যাক না হইলো 20টা টিকিট নিছে, মহিলাদেরকে দিয়ে কাটাইছে। এটা তো আমরা খেলা দেখতে আসছি, আমরা যদি পরে টিকিট না পাই 400 টিকিট শেষ। আমরা আসছি হলো 7টা বাজে, আমরা এখনো টিকিট পাই নাই। সকাল 7টা থেকে এসে দাঁড়াই আছি, বাট মহিলাদেরকে একবারে টিকিট 2 বার 3 বার নিচ্ছে, কিন্তু আমরা কোনো টিকিট পাচ্ছি না এখনো পর্যন্ত। আমি মনে করি যে ওরা আগে আসছে, ওদেরই টিকিট আগে দেওয়া উচিত, কারণ ওরা তো সেই ভোর রাত থেকে মেবি এসে দাঁড়ায় আছে। দর্শকের এক অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। খুবই ভালো লাগতেছে, অনেক সকালে আসছি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন টিকিট পাইছি, ভালো লাগতেছে, অনুভূতি ভালো লাগতেছে। খেলা শুরু হলে দেখা যায় গ্যালারি ফাঁকা। তারপরও টিকিট নিয়ে প্রতি বছর কেন এত ভোগান্তি হবে সেটাই জানতে চান ভক্ত সমর্থকরা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আগে। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ক্রোধের বহিঃপ্রকাশ, বলছে সরকার। ভারতে বসে দেশকে অস্থিতিশীল করছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। বিশৃঙ্খলা রোধে দ্রুত নির্বাচন দাবি। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। প্রতিবাদে এজলাসের বাইরে বিক্ষোভ। এবং নামমাত্র বাস দিয়ে রাজধানীতে কাউন্টার ভিত্তিক সেবা চালু, গণপরিবহনে শৃঙ্খলা ফেরা সহ যানজট কমার আশা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।